সাপোর্টেড বাই জিসকা ফার্মা। প্রিয় দর্শক, আপনারা দেখছেন এটিএন নিউজ। জিসকা ফার্মাসিউটিক্যালসের সৌজন্যে ব্রেস্ট ক্যান্সার সচেতনতা উপলক্ষে বিশেষ অনুষ্ঠানে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি ডক্টর ফাইজার হালা। দর্শক, আজকে আমরা কথা বলবো বাংলাদেশে ব্রেস্ট ক্যান্সারের বর্তমান পরিস্থিতি নিয়ে। এই বিষয়টি নিয়ে আলোচনা করার জন্য আজ স্টুডিওতে আমাদের সাথে অতিথি হিসেবে যোগ দিয়েছেন ডক্টর এস.এম. নাজমুল আলম, ক্যান্সার বিশেষজ্ঞ, টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতাল, টাঙ্গাইল। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে আমাদের আজকের এই অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য। জি, আপনাকে ধন্যবাদ এবং এটিএন নিউজকে ধন্যবাদ আমাকে এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য। আমরা একেবারে শুরুতে যখন ব্রেস্ট ক্যান্সার নিয়ে কথা বলতে চাই এবং আসলে আমরা আমাদের সাধারণ দর্শকদেরকে সচেতন করতে চাই, শুরুতেই আপনার কাছে জানতে চাই যে বাংলাদেশের পরিস্থিতি কেমন, কত ভাগ মানুষ বা কোন বয়সের মানুষ আক্রান্ত হচ্ছেন, এবং পুরো বিশ্বের সাথে আমরা যদি এক ধরনের তুলনা করতে চাই তাহলে বাংলাদেশের পরিস্থিতিটাকে আপনি কিভাবে তুলে ধরবেন? জি, ধন্যবাদ। পুরো বিশ্বেই মহিলাদের সবচেয়ে বেশি যে ক্যান্সারে আক্রান্ত হচ্ছে মহিলারা, সেটি হলো ব্রেস্ট ক্যান্সার বা স্তন ক্যান্সার। প্রতি বছর 22 লক্ষ মহিলা এই স্তন ক্যান্সারে পুরো পৃথিবীতে আক্রান্ত হচ্ছে এবং প্রায় 6 লক্ষ মহিলা মারা যাচ্ছে। ঠিক এর ব্যতিক্রম বাংলাদেশও নয়। বাংলাদেশেও প্রতি বছর 15,000 মহিলা স্তন ক্যান্সার আক্রান্ত হচ্ছে এবং 6,000 মহিলার মতো তারা প্রতি বছর এই স্তন ক্যান্সার আক্রান্ত হয়ে মারা যাচ্ছে। এবং 30 থেকে 70 বা 60 বছর বয়স পর্যন্ত মহিলাই বেশি আক্রান্ত হচ্ছে এই স্তন ক্যান্সারে। যে বয়সটা আপনি বললেন যে 30 থেকে 70 বছরের ওনারা বেশি আক্রান্ত হচ্ছেন, ঝুঁকিপূর্ণ আমরা কাকে বলবো? আমরা কি কোনো গ্রুপ বা রিস্ক ফ্যাক্টরকে আমরা বলতে পারি যে এই রিস্ক ফ্যাক্টরগুলো থাকলে তাদের আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি, বা এই কারণগুলো যাদের সাথে হচ্ছে তারা বেশি আক্রান্ত হচ্ছেন? জি, মহিলাদের মধ্যে যে ঝুঁকিগুলো আছে, স্তন ক্যান্সার তো শুধু মহিলাদের হয় না, পুরুষদেরও হয়। দেখা গেছে সমীক্ষাতে যে পুরো পৃথিবীতেই প্রতি 8 জন মহিলার একজন মহিলা তার জীবনের যে কোনো সময় স্তন ক্যান্সারে সে ভুগবেই, এবং পুরুষদের মধ্যে প্রতি 100 জনে একজন স্তন ক্যান্সারে আক্রান্ত হবে। তো মহিলাদের মধ্যে এবং পুরুষদের মধ্যে যে ঝুঁকিগুলো, যেগুলো সবচেয়ে বেশি, বিশেষ করে মহিলাদের, সেটি হলো যদি তার বংশে কোনো মা, ফুপু অথবা রিলেটিভ যদি কেউ স্তন ক্যান্সার অথবা ডিম্বাশয়ের ক্যান্সার আক্রান্ত থাকে, তার যেমন ঝুঁকি আছে, এবং একই সাথে যে মহিলার ঋতুচক্রটি খুব আগে শুরু হয়েছে এবং মাসিকটি খুব দেরিতে বন্ধ হয়েছে, সেই মহিলা যেরকম ঝুঁকিতে আছে। যে মহিলা দীর্ঘ সময় হরমোন রিপ্লেসমেন্ট থেরাপি নিয়েছে, সে যেরকম ঝুঁকিতে আছে। এছাড়াও খুব বেশি অবেসিটি, অনিয়ন্ত্রিত জীবনযাপন, যেমন মাদকাভ্যাস অথবা ধূমপান, এগুলোর সাথে যারা জড়িত তাদেরও ঝুঁকি আছে। এছাড়াও জেনেটিক কিছু কারণেও মহিলারা এই স্তন ক্যান্সারের ঝুঁকিতে থাকেন। এর মধ্যে আসলে আপনি অনেকগুলো কারণ বলেছেন, আমি কিছু কিছু কারণ নিয়ে আপনার কাছে একটু বিস্তারিত জানতে চাই। যেমন আপনি হরমোন রিপ্লেসমেন্ট থেরাপির কথা বলেছেন, এর মধ্যে কি যারা ওসিপি দীর্ঘদিন ধরে নিচ্ছেন সেটা কি এর মধ্যে আমরা ইনক্লুড করব কিনা? জি, দীর্ঘদিন ওসিপি যারা খাচ্ছেন অনেক লম্বা সময়, তারাও যেরকম ঝুঁকিতে আছে, এবং যারা 5 থেকে 10 বছরের বেশি ঋতুচক্র বন্ধ হওয়ার পরে যারা হরমোন রিপ্লেসমেন্ট থেরাপি নিচ্ছেন, তারাও এই ঝুঁকিতে রয়েছেন। এবার একটু আসতে চাই যে লক্ষণগুলো, যখন আসলে আমরা বলবো যে স্তন ক্যান্সার, তখন কি কি ধরনের লক্ষণ থাকবে? এখানে আমি একটি বিষয় আনতে চাই যে অনেকের ক্ষেত্রে দেখা যায় যে তারা হয়তো ছোট একটা চাকার মতো হাতে অনুভব করতে পারেন কোনো একটি স্তনে, কিন্তু ওনারা বুঝতে পারেন না যে আসলে এটা কি হতে পারে, কেন হতে পারে। আবার অনেকে ভাবেন যে কয়দিন পরে হয়তো এমনিতেই ঠিক হয়ে যাবে। এখান থেকে আপনার কাছে জানতে চাই প্রাথমিক লক্ষণগুলো কি কি, এবং কখন ডাক্তারের সাথে ওনার পরামর্শ করতে যেতেই হবে, কখন ডাক্তার দেখাতে হবে? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। এটির লক্ষণ হলো, প্রথমেই সাধারণত স্তন ক্যান্সারের যে প্রথম লক্ষণ, সেটি হলো একটি ব্যথামুক্ত পিণ্ড তৈরি হওয়া। যে পিণ্ড বা চাকাটি স্তনে তৈরি হবে সেটি একদমই ব্যথামুক্ত থাকবে শুরুতেই, এবং এই পিণ্ড এবং চাকাটি আস্তে আস্তে বড় হবে, সময়ের সাথে সাথে এটি বড় হবে। যখন এরকম পিণ্ড অথবা চাকা যে কোনো স্তনে হবে অথবা বগলে হবে এবং যেটি সময়ের সাথে সাথে বাড়ছে, তখন অবশ্যই চিকিৎসকের শরণাপন্ন হতে হবে। এটি হলো স্তন ক্যান্সারের প্রাথমিক লক্ষণ এবং প্রথম লক্ষণ। এছাড়াও আরও কিছু লক্ষণ আছে, যেমন স্তনের যে চামড়াটি আছে সেটা কুঁচকে যেতে পারে কমলা লেবুর চাকার মতো, অথবা স্তনের যে বোটা আছে সেই বোটা দিয়ে রস আসতে পারে, অথবা স্তনের যে বোটা দিয়ে রক্তও আসতে পারে। এছাড়াও যদি স্তন ক্যান্সারটি অন্য কোনো জায়গায় ছড়িয়ে যায়, তাহলে সেই লক্ষণগুলো নিয়েও আমাদের রোগী আসতে পারে। যেমন যদি হাড়ে ছড়িয়ে যায় তাহলে হাড়ে ব্যথা নিয়ে আসতে পারে, যদি লিভারে ছড়িয়ে যায় তাহলে জন্ডিস বা হলুদাভ ভাব নিয়ে আসতে পারে, যদি মস্তিষ্কে ছড়িয়ে যায় তাহলে বমি অথবা মাথা ব্যথা নিয়ে আসতে পারে। অতএব প্রাথমিক এবং দূরবর্তী স্থানে ছড়িয়ে যাওয়া দুটি লক্ষণ নিয়েই রোগীরা আমাদের কাছে আসতে পারে। যে লক্ষণগুলো আপনি বললেন সেখান থেকে আসলে দুটো বিষয় নিয়ে আমি আবার একটু আপনার কাছে জানতে চাই। একটি হচ্ছে ব্যথা মুক্ত হতে হবে। যদি ব্যথা থাকে তাহলে আসলে কি ধরনের ডায়াগনোসিস ওনারা ভাবতে পারেন? হয়তো চাকা আছে এবং সাথে উনি পেইন অথবা টেন্ডারনেস আছে, সেক্ষেত্রে কি হতে পারে?
যদি ব্যথা থাকে সাধারণত 20 থেকে 30 বছর বয়সে এরকম ব্যথাযুক্ত এরকম চাকা আসে ইয়ং মেয়েদের, সেগুলো ফাইব্রোঅ্যাডেনোমা অথবা ম্যালিগনেন্ট নয় এরকম চাকাও আসতে পারে। তো আমরা দুইটাই কনসিডার করব যে সেটা ক্যান্সারও হতে পারে আবার নন ক্যান্সারও হতে পারে, কিন্তু যে কোনো চাকাই যেটা ইউজুয়াল নয় তাহলে অবশ্যই চিকিৎসকের শরণাপন্ন হতে হবে। ব্যথা থাকলেও দেখাতে হবে, ব্যথা না থাকলেও দেখাতে দেখাতে হবে। জি। আরেকটি বিষয় যেটি আপনি বলছিলেন যে একটি চাকা হয়তো ধরা পড়লো এবং সেটি আসলে দ্রুত গতিতে বড় হচ্ছে, কারোর যদি এরকম কোনো চাকা থাকে যেটা আসলে যেই আকারে উনি ধরতে পেরেছিলেন সেরকমই আছে এবং দিনের পর দিন আছে, এটা আর বড় হচ্ছে না, সেক্ষেত্রে আপনি ব্যাপারটাকে কিভাবে বলবেন? সেক্ষেত্রেও যদি কোনো আনইউজুয়াল কোনো চাকা থাকে তাহলে অবশ্যই আমি বলবো যে দীর্ঘদিন কোনো চাকা থাকলেও আপনাকে চিকিৎসকের শরণাপন্ন হওয়া উচিত এবং পরীক্ষা করে দেখতে হবে সেটা আসলে বিনাইন না ম্যালিগনেন্ট, এই পর্যন্ত জি। আসতে হবে। জি, প্রাথমিক লক্ষণগুলো আপনার কাছে শুনলাম, এরপরে একটু জানতে চাই যে আমরা কিভাবে নির্ণয় করব। নির্ণয় আসলে ডাক্তারের কাছে যাওয়ার পরে যে ব্যাপারটা, তার আগে একটু আপনার কাছে জানতে চাই যার হয়তো চাকা নেইও, উনি আসলে নিজেই কিভাবে বোঝার ব্যবস্থা করবেন যে আসলে আমার কোনো চাকা আছে কিনা বা কোনো ধরনের টিউমার আছে কিনা, এই ব্যাপারে যদি আগে একটু বলতেন। খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন এটিকে বলা হয় সেলফ ব্রেস্ট এক্সামিনেশন অথবা নিজের স্তন নিজে পরীক্ষা করা। আমরা সাধারণত বলে থাকি 20 বছর বয়সের পর থেকে একজন ভদ্রমহিলা অথবা মেয়ে সে নিজের স্তনটি নিজে পরীক্ষা করবে। সাধারণত মাসিকের 5 দিন পরে আমরা এই পরীক্ষাটি করতে বলি এবং সে বিছানায় শুয়ে অথবা আয়নার সামনে দাঁড়িয়ে অথবা গোসল করার সময় সে এই স্তনটি পরীক্ষা করতে পারে। সাধারণত 2টি স্তন এবং 2টি বগলই আমরা হাতের মাঝখানের যে 3টি আঙ্গুল এটার মধ্য অংশ যে এটা দিয়ে আমরা আস্তে আস্তে তাকে দেখতে বলি যে যদি আপনি প্রতি মাসেই আপনি চেক করবেন 20 বছর বয়স থেকে 70 বছর বয়স পর্যন্ত, এবং যদি আপনি কোনো চাকা পান তাহলে অবশ্যই চিকিৎসকের শরণাপন্ন হবেন। এটি হলো সেলফ ব্রেস্ট এক্সামিনেশন। প্রতি মাসেই আসলে এটা করা উচিত, প্রতি মাসেই করা উচিত। এই বিষয়টি আসলে আমাদের বারবার করে বলা উচিত, কারণ আমারও এখনো মনে হয় যে আমরা এই বিষয়ে যথেষ্ট সচেতন নই এবং অনেকে আসলে এই ব্যাপারটা আমরা জানিও না, জানলেও গুরুত্বটা আসলে অনুধাবন করতে পারি না। যখন কেউ একজন কোনো একটি চাকা নিয়ে ডাক্তারের কাছে আসছেন তখন আসলে আপনারা কি ধরনের পরীক্ষা করছেন এবং ঠিক কোন ধরনের স্টেজ, আমরা যেহেতু ব্রেস্ট ক্যান্সার নিয়ে কথা বলতে গেলে অনেক রকমের স্টেজের ব্যাপারে জানি, এই বিষয়গুলোর সম্পর্কে যদি একটু বলতেন আমাদের সাধারণ দর্শকদেরকে। ব্রেস্ট ক্যান্সারের একদম শুরুতে যে পরীক্ষাটি সেটি হলো আলট্রাসোনোগ্রাফি অফ বোথ ব্রেস্ট। আমরা 2টা ব্রেস্টের আলট্রাসোনোগ্রাফি করতে বলি এবং যদি কোনো চাকা থাকে তাহলে আলট্রাসোনোগ্রাফিতেই এটি চলে আসে। এটি হলো প্রাথমিক পরীক্ষা। এছাড়াও যদি আমরা কোনো চাকা পাই তাহলে আমরা সুইয়ের মাধ্যমে সেই চাকা থেকে রস নিয়ে পরীক্ষা করে দেখতে চাই। যদি ব্রেস্টে কোনো চাকা থাকে তাহলে আমরা কোর বায়োপসি করতে বলি। অপেক্ষাকৃত মোটা একটি সুই দিয়ে আমরা রস নিয়ে এটি অনুবীক্ষণ যন্ত্রের নিচে দেখি যে এটি কি ম্যালিগনেন্ট নাকি নন ম্যালিগনেন্ট। এছাড়া যদি বগলে চাকা থাকে সেটাও আমরা সুইয়ের মাধ্যমে এফএনএসি করে দেখি। এছাড়া আরও কিছু পরীক্ষার মাধ্যমে আমরা দেখতে পারি, যেমন ব্রেস্টের ম্যামোগ্রাম। আমরা যদি ব্রেস্ট ক্যান্সারটি কোথাও ছড়িয়েছে নাকি সেটা যদি ব্রেস্ট ক্যান্সার নির্ণয় হয়, এরপর আমরা সিটি স্ক্যান অ্যাবডোমেন, সিটি স্ক্যান চেস্ট, সিটি স্ক্যান পেলভিস, এছাড়া হাড়ে ছড়িয়েছে নাকি এজন্য আমরা বোন স্ক্যান পরীক্ষা করে থাকি। এছাড়া পুরো শরীরেই যদি আমরা চেক করতে চাই যে ক্যান্সারটি ছড়িয়েছে নাকি আমরা পেট সিটি স্ক্যান পর্যন্ত করতে পারি। স্টেজিংগুলো নিয়ে যদি একটু বলতেন। জি, এবং ব্রেস্ট ক্যান্সার 4টি স্টেজে ভাগ করা হয়, 1, 2, 3, 4। 1 নম্বর স্টেজটি হলো একদমই শুরুতেই, যেটি শুধুমাত্র স্তনের মধ্যেই টিউমারটি সীমাবদ্ধ, এবং 2 এবং 3 যেটি হলো স্তন এবং স্তনের বাইরে বগলে পর্যন্ত যে টিউমারটি গিয়েছে সেটা হলো 2 এবং 3-এর মধ্যে সীমাবদ্ধ। আর 4 নম্বর স্টেজটি হলো যেটি স্তন থেকে দূরবর্তী কোনো জায়গায় ছড়িয়ে পড়েছে, যেমন সেটা হাড় হতে পারে, সেটা লিভার হতে পারে, সেটা ব্রেন হতে পারে অথবা ফুসফুস হতে পারে, এরকম কোনো জায়গায় যদি ছড়িয়ে পড়ে সেটা আমরা স্টেজ 4 বলে থাকি। বিভিন্ন স্টেজ যেগুলো আপনি আসলে বললেন, কোন স্টেজে ধরা পড়লে রোগীর আসলে চিকিৎসাটা সহজ হবে এবং চিকিৎসার সাথে আসলে স্টেজিংটা কিভাবে জড়িত, এই ব্যাপারে যদি একটু বলেন। খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন। স্টেজ 1-এ যদি ধরা পড়ে আমার 90 থেকে 95% রোগী সম্পূর্ণ সুস্থ হয়ে যাবেন। চিকিৎসা করলে উনি সম্পূর্ণ সুস্থ হয়ে যাবেন, এই রোগে তার আর কখনোই ফিরে আসার সম্ভাবনা থাকবে না। আর যদি স্টেজ 2 অথবা 3 থাকে তাহলে 70 থেকে 85% রোগী চিকিৎসা সম্পন্ন করলে সে সম্পূর্ণ সুস্থ হবে। আর স্টেজ 4-এ যদি কোনো ব্রেস্ট ক্যান্সার ধরা পড়ে তাহলে আমরা এখান থেকে তাকে সম্পূর্ণ সুস্থ করতে পারবো না, কিন্তু তাকে একটি কোয়ালিটি অফ লাইফ দিতে পারবো এবং তার জীবনায়ুটা আরেকটু দীর্ঘায়ু করতে পারবো এবং তার দীর্ঘদিন তাকে আমরা আমাদের মধ্যে রাখতে পারবো চিকিৎসার মাধ্যমে। যখন স্টেজ 1-এ ধরা পড়ছে এবং চিকিৎসা করা হচ্ছে এবং আমরা কিন্তু 90 থেকে 95% বলছি যে উনি সম্পূর্ণরূপে সুস্থ হয়ে যাচ্ছেন, যখন উনি সুস্থ হয়ে যাচ্ছেন আপনাদের অভিজ্ঞতায় কি বলে ওনার 5 বছর বা 10 বছর পরে আবারও আক্রান্ত হবার সম্ভাবনা থাকে কিনা, অথবা হয়তো একটা স্তনে ছিল এর আগের বার, পরের বার কি অন্য স্তনে হওয়ার চান্স থাকে কিনা, বা আপনাদের অভিজ্ঞতার আলোকে আপনারা কি দেখেছেন? স্টেজ 1-এ মাত্র 5% রোগীর ক্যান্সারটা আবার ফেরত আসবে।
আর 95% রোগী ভালো হয়ে যাবে, এবং স্টেজ 2 এবং 3-তে 10 থেকে 15% রোগীর ক্যান্সারটা ফেরত আসবে, আর বাকি 70 থেকে 85% রোগী সম্পূর্ণ সুস্থ হয়ে যাবে, আর লাইফ টাইমে ক্যান্সারটা ফেরত আসবে না। এরকমই আমরা পাচ্ছি। এই যে ফেরত আসছে, এটা আসলে কতদিন পরে বা সম্ভাবনা কতদিন পরে? আমরা তো প্রথম 2 বছর খুবই এক্সটেন্সিভ ফলো আপে রাখি, 3 মাস পর পর, এবং পরবর্তীতে আমরা 6 মাস পর পর ফলো আপে রাখি, এবং 5 বছর শেষ হয়ে গেলে আমরা ক্যান্সার ফ্রি ঘোষণা করি এবং প্রতি বছর একবার ফলো আপ করি। তো সবচেয়ে বেশি ঝুঁকি থাকে ফেরত আসার প্রথম 2 বছর, এবং এরপরে আস্তে আস্তে ক্রমাগত এই ঝুঁকিটি কমতে থাকে ক্যান্সার ফেরত আসার। জি, স্টেজিং সম্পর্কে শুনলাম, এবং আসলে কিভাবে কোন স্টেজে আসলে চিকিৎসা সহজ সেটাও শুনলাম। ক্যান্সারের চিকিৎসা নিয়ে কিন্তু সাধারণ মানুষের মধ্যে কিছু কিছু ধারণা আছে, যেমন কেমোথেরাপি, রেডিওথেরাপি হতে পারে, এরকম কিছু শব্দগুলোর সাথে অনেকেই পরিচিত বা শুনেছেন। আপনার কাছে বিস্তারিত জানতে চাই যে নতুন বা আধুনিক কোনো চিকিৎসা আছে কিনা, অথবা সবগুলো সম্পর্কে আপনি যদি একটা সাধারণ ধারণা দিতেন। ধন্যবাদ। ক্যান্সারের চিকিৎসাটি একটি গুরুত্বপূর্ণ একটি ধাপ এই ইয়ের। তো ক্যান্সারের চিকিৎসা একটি বিভাগ চিকিৎসা করে থাকে না, যেমন সার্জারি লাগে, রেডিওথেরাপি লাগে, কেমোথেরাপি লাগে, হরমোন থেরাপি লাগে, ক্ষেত্র বিশেষে টার্গেটেড থেরাপি এবং ইমিউনোথেরাপি লাগে। অতএব অনেকগুলো চিকিৎসা একসাথে রোগীর লাগে। তো সাধারণত আমরা চেষ্টা করি যে শুরুতেই যদি ধরা পড়ে, যদি ফেভারেবল থাকে, তাহলে পুরো স্তন কেটে ফেলে দেওয়া, যেটাকে মাস্টেক্টমি বলি, অথবা শুধুমাত্র যে টিউমারটি আছে সেটি কেটে ফেলে দেওয়া, যেটাকে লাম্পেক্টমি বলি। এইভাবে আমরা সার্জারি করতে পারি, এবং সার্জারির পরবর্তীতে রোগীর যদি কেমোথেরাপি লাগে, আমরা সাধারণত 14 দিন অথবা 21 দিন পর পর শিরাপথে কিছু স্যালাইনের মাধ্যমে আমরা কিছু ক্যান্সারের ওষুধ প্রয়োগ করে থাকি। ঠিক এই পদ্ধতির নামই হলো কেমোথেরাপি, এবং যেটা 4 থেকে 6 মাস অথবা ক্ষেত্র বিশেষে 8 মাস পর্যন্ত চলে থাকে। এবং পরবর্তীতে আমরা রেডিওথেরাপি দেই স্তন ক্যান্সারের যাদের লাগবে। রেডিওথেরাপি সাধারণত 15টা অথবা 25টা হয়ে থাকে, তো সেটাও সপ্তাহে 5 দিন করে, তাহলে 3 সপ্তাহ অথবা 5 সপ্তাহ লাগে। এবং পরবর্তীতে আমরা রোগীদের হরমোন থেরাপি যেটা বললাম, সেটা হলো মুখে খাওয়ার একটি ট্যাবলেট। এটা আমরা 5 থেকে 10 বছর মুখে খাওয়ার ট্যাবলেটটা দিয়ে থাকি। আর এছাড়া যেটা বলেছিলাম যে হরমোন টার্গেটেড থেরাপি এবং ইমিউনোথেরাপি, টার্গেটেড থেরাপি অনেক রোগীর লাগে, সেই রোগীকে আমরা 1 বছর পর্যন্ত 17টি ইনজেকশন 21 দিন পর পর দিয়ে থাকি। চিকিৎসা পদ্ধতি সম্পর্কে আপনি আমাদেরকে অনেক কিছু বললেন, কেমোথেরাপি, রেডিওথেরাপি, হরমোন থেরাপি, কিছু কিছু করে যদি আমাদেরকে একটু বিস্তারিত বলতেন এই চিকিৎসা পদ্ধতি নিয়েই। জি ধন্যবাদ। এটি খুবই গুরুত্বপূর্ণ একটি কোশ্চেন। যেমন আমরা ব্রেস্ট ক্যান্সারের নির্ণয়টা করছি কোর বায়োপসি দিয়ে। তো কোর বায়োপসির পরে আমরা একটি পরীক্ষা করি, সেটা হলো ইমিউনোহিস্টোকেমিস্ট্রি। সেখানে আমরা 3টি স্ট্যাটাস দেখি, প্রোটিনের স্ট্যাটাস, ER, PR এবং HER2। যদি কোনো রোগীর 3টি নেগেটিভ আসে, তাহলে আমরা অপারেশনের আগেই কেমোথেরাপি দিতে বলি, অথবা যদি ER, PR নেগেটিভ আর সাথে HER2 পজিটিভ আসে, তাকেও আমরা শুরুতেই কেমোথেরাপি দিতে বলি। আমি আগে যেরকম বলেছিলাম যে কেমোথেরাপিগুলো হলো ক্যান্সারের মেডিসিনগুলোই আমরা স্যালাইনের মাধ্যমে প্রবেশ করাই শরীরে। তো আমরা সাধারণত কী ওষুধ, প্যাকটিটেক্সেল, কার্বোপ্লাটিন, 5-FU, ডক্সোরোবিসিন, এই ওষুধগুলো আমরা সাধারণত শরীরে দিয়ে থাকি, এবং 14 দিন পর পর আমরা এই ওষুধগুলো দিয়ে থাকি। এই ওষুধগুলো যখন আমাদের 6 মাস অথবা 4 মাসে এই চিকিৎসাটা শেষ হয়, এরপরে আমরা রোগীকে বলি আবার 21 দিন অন্তর, 21 দিন পরে যদি সার্জারি করা দরকার হয়, তাহলে সার্জারি করবে ট্রিপল নেগেটিভ ব্রেস্ট ক্যান্সারগুলোর ক্ষেত্রে। এবং সার্জারি যেটা বলেছিলাম যে লাম্পেক্টমি অথবা মাস্টেক্টমি করবে। এই চিকিৎসাটা শেষ করার পরে উনি আবার 21 দিন পরে ওনার যদি রেডিওথেরাপি লাগে, তাহলে উনি রেডিওথেরাপি নেবে। রেডিওথেরাপিটা সপ্তাহে 5 দিন দেওয়া হবে, এবং 10 মিনিটের একটি চিকিৎসা। রেডিওথেরাপি মেশিন হলো একটি উচ্চ ক্ষমতা সম্পন্ন একটি এক্সরে মেশিন, যার মাধ্যমে উনি এই 10 মিনিটের চিকিৎসাটা নিবে, এবং প্রতিদিনই চিকিৎসা নিবে। 5 দিন নেওয়ার পরে 2 দিন বিশ্রাম, আবার 5 দিন নিবে। এভাবে উনি 15 দিন চিকিৎসাটা নিবে। নেওয়ার পরে তারপরে আবার 21 দিন গ্যাপ দিয়ে বা 15 দিন গ্যাপ দিয়ে আমরা মুখে খাওয়ার ট্যাবলেটটি চালু করব, এবং সেই ট্যাবলেটটি উনি 5 থেকে 10 বছর কন্টিনিউ করবে। তবে কোনো রোগীর যদি, যে ইমিউনোহিস্টোকেমিস্ট্রি বলেছিলাম, যদি HER2 পজিটিভ থাকে, তাহলে তাকে একটি টার্গেটেড থেরাপি নিতে হবে। এটি একটি বেশ দামি, 55 থেকে 60,000 টাকা করে প্রতি 21 দিন পর পর যাবে ওষুধ কিনতেই। এই চিকিৎসাটি ওনার পুরো টানা 1 বছর নিতে হবে। তার মানে 21 দিন পর পর তার এই 17টি ইনজেকশন নিতে হবে। এছাড়াও যদি কোনো ব্রেস্ট ক্যান্সার যেটি ছড়িয়ে গিয়েছে, সেক্ষেত্রে একটি দীর্ঘমেয়াদী চিকিৎসার প্রয়োজন হয়। যদি হাড়ে ছড়িয়ে যায় এবং তীব্র ব্যথা থাকে, তখনও আমরা এই তীব্র ব্যথা কমানোর জন্য হাড়ের রেডিওথেরাপি দিয়ে থাকি। আবার যদি অন্য কোনো জায়গায় ছড়িয়ে থাকে, তখন আমরা মুখে খাওয়ার কিছু ট্যাবলেট আছে, সেই ট্যাবলেটগুলো দীর্ঘমেয়াদী সময় আমরা দিয়ে থাকি। সাধারণত এই সামগ্রিক এই চিকিৎসাগুলোর মাধ্যমেই আমরা ব্রেস্ট ক্যান্সারের চিকিৎসা করে থাকি।
একটি বিষয়ে জানতে চাই যে যদি কোনো মহিলার অন্য কোনো ক্যান্সার থেকে থাকে, যেমন হয়তো উনার ওভারিয়ান ক্যান্সার আছে বা অন্য যে কোনো ধরনের ক্যান্সার যদি থেকে থাকে, উনার ক্ষেত্রে কি স্তন ক্যান্সারের সম্ভাবনা বাড়ে কিনা? জি, ডেফিনেটলি বাড়ে। আমি যেটা বলেছিলাম যে যদি মা অথবা খালা এদের যদি ব্রেস্ট ক্যান্সার অথবা ডিম্বাশয়ের ক্যান্সার থাকে, তাহলে ওই মহিলা ডিম্বাশয়ের ক্যান্সার বা ব্রেস্ট ক্যান্সারের ঝুঁকিতে থাকেন। অতএব একটি মহিলার যদি ডিম্বাশয়ের ক্যান্সার থাকে অথবা তার মা অথবা খালার যদি ডিম্বাশয়ের ক্যান্সার অথবা স্তন ক্যান্সার থাকে, তাহলে সে অবশ্যই ঝুঁকিতে আছে। যেমন যদি একটু উদাহরণ দিয়ে বলি, যেমন অ্যাঞ্জেলিনা জোলি, ওনার মার এবং ওনার খালার দুজনেরই ডিম্বাশয়ের ক্যান্সার এবং স্তন ক্যান্সার ছিল, এবং উনিও প্রোফাইলেকটিক্যালি স্তনও ফেলে দিয়েছেন এবং ডিম্বাশয় ফেলে দিয়েছেন ঝুঁকি এড়ানোর জন্য। অনেকগুলো চিকিৎসার উপায় সম্পর্কে বা পদ্ধতি সম্পর্কে আপনার কাছে শুনলাম। এবার যদি একটু বলতেন যে এই পদ্ধতিগুলো, যেহেতু অনেকগুলো নাম শুনলাম, বাংলাদেশে একজন সাধারণ, যদি আমরা একদম গ্রামের মানুষের কথা বলি, শহরের ব্যাপারে আমি একটু পরে আসছি, একেবারে গ্রামের একজন মানুষ, প্রত্যন্ত অঞ্চলে যিনি থাকেন, উনি যদি আক্রান্ত হন, উনি আসলে কোথা থেকে এতগুলো অনেক রকমের চিকিৎসা পদ্ধতি উনি কোথা থেকে নিতে পারবেন? জি, যেমন মফস্বল শহর, যদি টাঙ্গাইল বলি, আমার যে এরিয়া, সেখানে সার্জারি পসিবল, সেখানে কেমোথেরাপি পসিবল, সেখানে হরমোন থেরাপি পসিবল, কিন্তু রেডিওথেরাপিটা পসিবল না। যেহেতু রেডিওথেরাপি মেশিন নেই, আমাদের পুরো বাংলাদেশে রেডিওথেরাপি মেশিনের স্বল্পতা আছে। তো রেডিওথেরাপি মেশিনের জন্য তাকে বিভাগীয় শহরগুলোতে আসতে হবে এবং বিভাগীয় শহরগুলোতে সে রেডিওথেরাপি নিতে পারবে। আর বাদবাকি যে চিকিৎসাগুলো, এগুলো প্রত্যেকটা জেলা শহরে এখন অ্যাভেলেবল, এবং রোগ নির্ণয়ের পদ্ধতিটাও জেলা শহরে অ্যাভেলেবল। জেলা শহর পর্যন্ত অ্যাভেলেবল আছে। খরচটা কি সবার সাধ্যের মধ্যে? ক্যান্সার চিকিৎসা একটি ব্যয়বহুল চিকিৎসা, শুরুতেই যদি বলতে হয়। বাংলাদেশ সরকারের পক্ষ থেকে সবগুলো চিকিৎসাই সরকারি পর্যায়ে আছে, কিন্তু সেটা প্রতুল নয়, অপ্রতুল। তো এজন্য দেখা গেল যে যখন প্রাইভেট সেক্টরে চিকিৎসা নিতে হচ্ছে, এটি একটি ব্যয়বহুল চিকিৎসা। আমাদের একটা ব্রেস্ট ক্যান্সারের অপারেশন করতে যে ক্ষেত্র বিশেষে জেলা শহরে যদি 30,000 লাগে, তো ঢাকায় সেটা 2.5 লাখ টাকা পর্যন্ত লাগতে পারে। যদি আমার কেমোথেরাপিতে 1 লাখ টাকা থেকে 5, 7, 10 লাখ টাকা পর্যন্ত লাগতে পারে। একটা রেডিওথেরাপিতে আমাদের 1 লাখ থেকে 2.5 লাখ টাকা পর্যন্ত লাগতে পারে, এবং পরবর্তীতে হরমোন থেরাপি, যেটা আমরা 5 থেকে 10 বছর দিব, সেখানেও আবার 60-70 হাজার টাকা লাগতে পারে। তো এগুলো যোগ করলে যেরকম আসবে, ঠিক এরকম খরচটাই হয়ে থাকে ব্রেস্ট ক্যান্সার চিকিৎসাতে। কিছু কিছু মানুষের ধারণা থাকে যে কোনো রকম যদি এরকম আমি আক্রান্ত হই, হয়তো আমি বাংলাদেশে থাকবো না, আমি বিদেশে গিয়ে, এবং পার্শ্ববর্তী দেশগুলোর উপরে অনেক রকমের নির্ভরশীলতা আছে চিকিৎসার ক্ষেত্রে। সেক্ষেত্রে আমি আপনার কাছে আপনার ওপিনিয়নটা জানতে চাই যে আসলে কতটা জরুরি আমাদের দেশের থেকে বাইরে গিয়ে অন্য দেশে চিকিৎসা করা, সেটাকে আপনি কিভাবে দেখছেন? এটা যার যার ব্যক্তিগত চয়েস। তবে সুখের খবর এটাই যে প্রত্যেকটি চিকিৎসা এখন বাংলাদেশে অ্যাভেলেবেল আছে। যে সবচেয়ে আধুনিক যে পরীক্ষা পেট সিটি স্ক্যান, সেটা বাংলাদেশে অ্যাভেলেবেল আছে, এবং প্রত্যেকটি চিকিৎসাই, এই সার্জারি, কেমোথেরাপি, রেডিওথেরাপি, হরমোন থেরাপি, টার্গেটেড থেরাপি, ইমিউনোথেরাপি যেগুলো লাগছে, এগুলো প্রত্যেকটাই বাংলাদেশে অ্যাভেলেবেল। অতএব কেউ যদি বিদেশে না যে বাংলাদেশে চিকিৎসা নিতে চায়, সে একদম অ্যাডিকুয়েট চিকিৎসা এখানেও নিতে পারে। বাংলাদেশে এখন আমাদের হাতের নাগালে সবই আছে, তো অন্য কোনো দেশে যাবার আসলে খুব বেশি দরকার নেই। প্রতিরোধ সম্পর্কে, স্তন ক্যান্সার প্রতিরোধের জন্য আসলে আমাদের কি লাইফস্টাইল মডিফিকেশন দরকার কিনা, বা কিভাবে আমাদের খাদ্যাভ্যাস কেমন হওয়া উচিত, বা আমাদের দেখা যায় যে কোনো রকমের ব্যায়ামের সাথে আমরা অভ্যস্ত না, সেই ব্যাপারটা কতখানি জরুরি, সামগ্রিকভাবে দর্শকদেরকে যদি বলতেন যে স্তন ক্যান্সার যাতে না হয়, প্রতিরোধ করার জন্য আসলে আমাদের কিভাবে চলা উচিত, কি মেনে চলতে হবে? আপনার খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন। প্রতিরোধটাই বরঞ্চ বেশি শ্রেয় যদি আমরা প্রতিরোধ করতে পারি। প্রতিরোধের প্রথম পদ্ধতি হলো যে পরিমিত একটি ওজন রাখতে হবে। আমাদের সপ্তাহে কমপক্ষে 30 মিনিট করে ব্যায়াম করতে হবে। প্রতি সপ্তাহেই আমরা যাতে 150 মিনিট অন্তত ব্যায়াম করতে পারি, প্রতিদিন 30 মিনিট করে ব্যায়াম। এবং আমাদের যে খাদ্যাভ্যাস, আমরা রিচ ফুড যেগুলো আছে সেগুলো অ্যাভয়েড করতে হবে। এবং আমাদের যদি কোনো মদ পানের অভ্যাস থাকে অথবা ধূমপানের অভ্যাস থাকে, এগুলো পরিহার করতে হবে, এবং শুদ্ধ একটা জীবনাচরণ আমাদের মেনে চলতে হবে। এবং আমাদের যে জিনিসগুলোতে ঝুঁকি বাড়াচ্ছে ব্রেস্ট ক্যান্সারের, যেমন হরমোন রিপ্লেসমেন্ট থেরাপি অথবা দীর্ঘদিন ওরাল কন্ট্রাসেপটিভ পিল খাওয়া, সেগুলো আমরা অ্যাভয়েড করতে পারি। এবং একই সাথে যেটা আমি শুরুতেই বলেছিলাম যে সেলফ ব্রেস্ট এক্সামিনেশন, 20 বছর বয়সের পর থেকে নিজের স্তন নিজে পরীক্ষা করা, এটি যেরকম খুবই গুরুত্বপূর্ণ, এবং একই সাথেই 40 বছর বয়সের পর থেকে প্রত্যেকটি মহিলাকে বছরে একবার করে ম্যামোগ্রাম করাও খুবই গুরুত্বপূর্ণ। এই সামগ্রিকভাবে এই জিনিসগুলো যদি আমরা মেনে চলি, তাহলে শুরুতেই স্তন ক্যান্সার ধরা পড়া সম্ভব। তাতে অর্থনৈতিক যেরকম চাপ কমে যাবে, এবং একই সাথে আরোগ্য হওয়ার সম্ভাবনা অনেক বেশি বেড়ে যাবে। জি, এই যে আপনি বললেন যে ম্যামোগ্রামের বিষয়টি, যে 40 বছরের পর থেকে প্রতি বছর একবার করে হলেও ম্যামোগ্রাম করা উচিত, এই পরীক্ষাটি আসলে ঠিক কোথায় কোথায় করা যেতে পারে, এই ব্যাপারে যদি একটু ধারণা দিতেন। জি, ম্যামোগ্রাম পরীক্ষাটি
বিভাগীয় শহরে যেরকম হচ্ছে, যে মেডিকেল কলেজগুলো যেগুলো আছে সেখানেও অ্যাভেলেবেল আছে। এটি একটি এক্স-রে পরীক্ষা, যেটা দুই ব্রেস্টে করা হয় এবং দুই বগল দেখা হয় যে কোনো আনইউজুয়াল কোনো চাকা আছে নাকি বা পিণ্ড আছে নাকি। এটি 40-এর পরে প্রতি বছর প্রত্যেকটি মহিলার 70 বছর বয়স পর্যন্ত এটি করা উচিত। জি, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের এই অনুষ্ঠানে এসে যে ব্রেস্ট ক্যান্সার নিয়ে এবং তার চিকিৎসা পদ্ধতিগুলো সম্পর্কে এবং কিভাবে সাবধান থাকতে হবে এই বিষয়গুলো নিয়ে আমাদের দর্শকদেরকে এত কিছু জানানোর জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ, এটি নিউজকেও ধন্যবাদ। প্রিয় দর্শক, আজ তাহলে এ পর্যন্তই। জিসকা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের সৌজন্যে ব্রেস্ট ক্যান্সার সচেতনতামূলক এই আয়োজন আশা করছি আপনাদের উপকারে এসে থাকবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং দেখতে থাকবেন এটিএন নিউজ। সাপোর্টেড বাই জিসকা ফার্মা।